বের হচ্ছি। যাওয়ার আগ মুহূর্তে আমার নানির কোলে একটু উঠলো আমার ছেলে, কিন্তু আমার আম্মু মাছ কিনছে, দেখেন তাহলে আম্মু রান্না করে খাওয়াবা। আমরা দুই বোন একসাথে বসছি আর কি। আমাদের খাওয়া দাওয়া শেষ। থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন। আলহামদুলিল্লাহ, নানা বাড়িতে এবার এসে অনেক এনজয় করেছি। থাকে না অনেক বছর পরে অনেক লাইফে একটু বেশি এনজয় হয়। তো এবার লাস্ট টাইম মানে শ্বশুর বাড়ি থেকে যখন আসলাম, একটু ফ্যামিলি ক্রাইসিস চলতেছিল। তো আমি অনেক অসুস্থ ছিলাম মেন্টালিটিভাবে। তো আম্মু আব্বু বললো যে যাও একটু গিয়ে নানি বাড়িতে একটু আনন্দ করো, মাইন্ডটা ফ্রেশ হবে। তো এসে আমার নিজের ইচ্ছা মতো আনন্দ করলাম, আবার সেই সংসারে চলে যেতে হবে। তো এই আসলে মেয়েদের জীবন। তো যাই হোক, আমি আসলে আমার নিজের ব্যক্তিগত কোনো বিষয় আপনাদের সাথে বলিও না, শেয়ারও করি না। আপনারা যতটুকু আমার ভালো টাইম দেখেন ততটুকু আমি চেষ্টা করি আমার এখান থেকে আমার ভালো টাইমটা যেন আপনারা এনজয় করেন। আসলে প্রত্যেকটা মানুষের লাইফে ভালো খারাপ প্রতিটা দিক থাকে, তো খারাপটা আর না বলি। যাই হোক, তো আজকে হচ্ছে ফাইনালি চলে যাচ্ছি আমরা, কয়েক ঘন্টা পরে বের হয়ে যাব। তো সকালে উঠেছি, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বেবির খাবার দিয়ে আসলাম। বেবির খাবার হইতেছে, আজকে আমি রান্না করতেছি, প্রতিদিন খালামণিরা রান্না করে দেয়। তো যাই হোক, আজকে ওকে খাওয়াবো টাওয়াবো। আর এদিকে আমার নানি আবার আমার পছন্দের একটা খাবার বানাচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখন। তো আমি এটা খেতে চেয়েছি কালকে রাত্রে, তো আজকে চলে যাবো, আজকে সকালে বানাইছি। খুবই কষ্টের খাবার এটা বানানো। তো যাই হোক, যাওয়ার আগ মুহূর্তে নানির হাতে মজার পিঠা খেয়ে যাই। তো এই যে রান্নাঘরে কিন্তু আমার আম্মু আছে, শেষ মোমেন্টে আম্মু তার মার সাথে একটু সময় কাটাচ্ছে। এই দেখেন হাঁসগুলো এখানেই থাকে। তো এখানে হচ্ছে এই যে নানির পছন্দের, আমি কিন্তু অন্য একটা খাইতে চাইছিলাম, ওইটা আর হয় নাই, কারণ ওই যে সেই পিঠা। দেখি ইনশাআল্লাহ নেক্সট টাইম ভাগ্যে থাকলে খাবো। এটাও কিন্তু মজা না আম্মু? তো এখানে হচ্ছে ভর্তা বানানো হয়েছে, এই যে ভর্তা দিয়ে এই পিঠা। এটা এদিকের ভাষা বলে মোলকা, আর আমাদের ওদিকে দোসাও বলে, আর আঞ্চলিক ভাষায় আমার শ্বশুরবাড়িরা বলে চাপটি। হ্যাঁ, আমার হাজবেন্ডের ভাষায় ওদিকে বলে চাপটি। ওরা আবার লাবড়া না খাবরা জানি একটা বলে, কি ওয়ার্ড না একটা খাবারের নাম, চাপড়া বলে, আবার লাবড়া না কি খাবরা আমার মনে আসতেছে না। যাই হোক, তো এই আপনাদের কোন জেলার ভাষায় এই পিঠাকে কি বলে, মানে এই টাইপের যত পিঠা কি বলে ভাষা? ক্ষুধা লেগেছে বেবি, ওরে আল্লাহ, আমার বেবিটা আবার ঘুমাই গেল। এখন গাড়ির ভিতরে আমি চাচ্ছিলাম যে এখন একটু কম ঘুমাবে, আর আমার নানা চিল্লাস বেবি 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 ঘুমু ঘুমু পড়ে গেল। এই যে নানি হচ্ছে মজার খাবার বানানো শেষের দিকে, আর আমি শেষে আসছি, আমি খাইতে চাই। আরো হবে নাকি? ওরে আল্লাহ, অনেক হবে তো। দেখেন আমার নানির হাতের চাইনিজ দোসা, আর আমার হাজবেন্ড গিয়ে রেস্টুরেন্টে খায় আসে, তার পছন্দ এটা, তো আমি দিয়ে আসছি। দেখি কি কমপ্লিমেন্ট করে। এই দেখো, তুমি তো রেস্টুরেন্টে গিয়ে খাও। রেস্টুরেন্টে? হ্যাঁ, আর এটা তোমাকে বাড়িতে তোমার নানি শাশুড়ি দোসা বানিয়ে দিল, খেয়ে দেখো। হ্যাঁ, এই যে আমরা চলে যাওয়ার জন্য কিন্তু পুরোপুরি রেডি। আমার বস রেডি হলো, আর আমি এমনি নর্মাল এই যে ড্রেসটা পরলাম, যেহেতু লং জার্নি আমাদের, সেহেতু সবাই কমফোর্ট ভাবে যাওয়ার আর কি বেটার হবে। তো এই যে ব্যাগ ট্যাগ সব গুছানো শেষ আমাদের, এখন আমরা বের হব। হালকা পাতলা নাস্তা করে নিলাম, আমরা আজকে একটু বাইরে হোটেলে খাবো, যদি ক্ষুধা টুধা লাগে দুপুরে খাবারটা খাবো আর কি। ঠিক আছে, এই যে যাওয়ার আগ মুহূর্তে আমার নানির কোলে একটু উঠলো আমার ছেলে। তো চলে যাচ্ছি আমরা। এই যে আমরা বের হচ্ছি, আমার বেবি আর আমি। সামনে বসতে হবে না কি বেবি? এবার কিন্তু আমার আম্মু মাছ কিনছে, দেখেন এই যে। এবার কি মাছ? চিংড়ি মাছ। এবার ইলিশ মাছ পায় না, চিংড়ি মাছ।
আমি গেলে আম্মু রান্না করে খাওয়াবা। আমি গেলে তুমি রান্না করে খাওয়াবা, তোমার হাতের চিংড়িটা মজা হয়। না ইলিশ মাছ কিনবো না আমি, অনেক মাছ আছে ইলিশ মাছ আমার বাড়িতে এখনো, সেই কতগুলা টাকার ইলিশ মাছ নিচ্ছি এখনো বাড়িতে আছে। এই যে বের হয়ে গেলাম, প্রচন্ড রোদ, সামনে বসলে রোদ লাগবে না, আসার টাইম রোদ লাগছিল। কিসে তুমি নানা খুব মিস করবে, নানা খুব মিস করবে। আমার বাবুটাকে নেয় না, নেয় না, নেয় না, খুব ভাব জমছে সবার সাথে। এবার সবার কুলে গেছে, সবার সাথে ভাব জমছে। চলো আম্মু চলো যাই, মন খারাপ করো না নানি। এই যে কতদিন ছিলাম আমরা, প্রতিটা মানুষের জীবনে ঝড় তুফান সব থাকবে, ঝড় তুফান ছাড়া মানুষের জীবন নাই। এই যে আমি আসছি, আসা মনটা ভালো করে গেলাম। দেশের বাইরে আমরা শেষ, এই বাবা মার সাথে মনে হয় না দেখা হবে, 5 মিনিট লাগবে। তাড়াতাড়ি বের হইলাম না, তাড়াতাড়ি যাইতে হবে, লং জার্নি তো একটু তাড়াতাড়ি, তাও যেতে 11টা বাজে গেল। হ্যাঁ এই আর কি। এই যে আমরা এখন চলে যাই, হব করতে একটু সময় লেগে গেল। নানি বাড়িতে আসলে প্রতিবার বের হওয়ার সময় এরকম হয় আর কি। এই যে ব্যাগ ট্যাগ সব ঢেকিতে তোলা হলো, কত ব্যাগ, আম্মুর ব্যাগ আর আমার ব্যাগ। সবাই বিদায় দিতে আসছে, আমরা আবদিয়ার জন্যই ওয়েট করতেছিলাম, আবদিয়া আসবে তারপরে। এই যে চল চল একটু বিদায় নাও, বিদায় নাও, জড়াই ধরো, জড়াই ধরো। এই যে বিদায় বিদায়। তুমি প্লেন বানাই নিয়ে আসছো? এইবার বাবু মার সাথে সিনের বাবা বেশ ভালো একটা সময় পার হয়েছে না? তোমরা দুজনে খুব মিস করবা, তাই তো দেখতেছি। জায়গা নিয়ে নিচে থাকি না না সত্যি মিস করবা না। হ্যাঁ 5 দিনের মজা হয়েছে। তুফান দেখো না কি সারা সারে, তুফান ফলো তুমি চুপচাপ, তুফান আসবে মেঘের গতিতে, তুমি সেই তুফান। তাড়াতাড়ি সারো সারো, সময় লাগবে। এটা এই কাপড়টা দিলাম, বাবুর রোদ লাগবে এই জন্য, তো আরামে বসতে পারবে। ও মনে কত স্যার আম্মরে নিব না, বুঝছো নানি? ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করো, কোনো টেনশন করো না। কোনো কিছু তৈরি করে খাওয়াইতাম না, আমার শরীরটা বেশি ভালো না, অনেক খাওয়াইছি, অনেক কষ্ট করে তৈরি করে খাওয়াইছি, পিঠা বানা খাওয়াইতাম না, কোনো ভালো ভালো জিনিস খাওয়াইতাম না। তুমি ভালো থাকো, আমি তোর পোলাটা পোলা 5টা বেজে খারাই 8 তারিখ না। থাকো সুস্থ থাকো। কালকে তো লাশ গাড়ি চলা ভালোভাবে যাই যাই ফোন দিন। আচ্ছা নানি খেয়াল রাখো নিজের। অবশ্যই এবার তো অনেকদিন থাকলা, কিন্তু আমার বাসায় একবার থাকতে পারলা না। তুমি কাজ করো, পরের বার আইসা ইনশাআল্লাহ অবশ্যই আমার বাসায় বেড়াবা আগে। হ্যাঁ এবার আসবেন, পরের বার দেখি লাস্ট টাইম ইনশাআল্লাহ আপনাদের কাজটা শেষ হোক ইনশাআল্লাহ। দয়া করে ভালো কোনো নিউজ, এই মামা ভালো কোনো নিউজ নিয়ে জানি আসতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অফ কোর্স ইনশাআল্লাহ। আর কত তো হবে মামা, সমস্যা নাই, আর ভালো লাগবে এবার। আল্লাহ হাফেজ, ভালো হয়ে যেন সবাইকে। ভাইয়া ইতে কাটে আইছে ইকরা কইয়া, ইকরা এই তো আমুর কোলে ইকরা বুড়ি চলে যায়,
বাই সোনা, তোমাকে অনেক মিস করবো। ওরে খুশি, চলে যাচ্ছি বাবু, আমার সোনা, আমার সোনা। থেকে বিদায় নিয়ে আমরা যাচ্ছি, এবার অনেক মিস করব সবাইকে। খুব সুন্দর সময় পার করেছি নানা বাড়িতে। পানি আছে একটু, খাইলে খাইতে পারবো, আবার বইয়া নিতে পারবো, সমস্যা নেই। খালামণিকে মারে না বাবু, তুতু করে না, তুতু। এই যে শুরু হলো আমাদের যাত্রা। হ্যাঁ, আল্লাহ ভরসা, ভালোভাবে যেন পৌঁছাইতে পারি, আল্লাহ ভরসা। রাস্তার পথে আমরা দাঁড়ালাম, শিন অনেক কান্না করতেছে, শিনের ক্ষুধা লাগছে, তো এই হোটেলে দাঁড়ালাম। শিনকে একটু ভাত খাওয়াবো, আমরাও টুকটাক খাওয়া দাওয়া করে নেবো। দুপুর টাইম হয়ে গেছে, দুপুর টাইম পার হয়ে যাইতেছে, এর জন্য ও বিরক্ত হইতেছে, অনেক বিরক্ত হইতেছে, দেখে দেখে খাবার করছে। এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, তেমন কিছু নেই, ছোট মাছ দিয়ে খাচ্ছি, কারণ জার্নির পথে তো কোনো খাবার ভালো লাগে না। ভর্তা নিচ্ছি, খাওয়া দাওয়া করে নেই। আমরা দুই বোনে মাংস নিবে, তুমি একটু এটা দাও তো। আমরা দুই বোন একসাথে বসছি আর কি। বেবি ওনারা দুই বোন একসাথে বসছে, আমরা দুই বোন একসাথে। আমরা দুই বোন একসাথে, হ্যাঁ। আর ওনারা দুই বোন এটা না আম্মু, এটা না। আর শিন ভাবতেছে কি রে, আমার খালার মতন দেখতে। খেয়ে নাও বাবু, কথা না। তোমার সাথে দাও তো। দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। যাতায়াতের পথে যতটুকু খেয়েছি। ও আজকে আমার হাতে ব্যথা, খালা কেন? আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা আবার রওনা হব। হ্যাঁ, এই যে আমরা আবার রওনা হচ্ছি। সিনেমার পেছনে, তার নানু কাছে থাকবে। চলো 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 চলো, আবার রওনা হচ্ছি। আজকে হোটেলে মুখটা ধুয়ে অনেক শান্তি লাগছে, অনেক শান্তিতে। এখন আবার আমরা জার্নি করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার আমার রোদ যেন না লাগে, যেন পুরো নেওয়া হয়েছে। আমার একটু গানও হালকা হালকা গান চলবে, চলুন যাই। এই যে আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি বাড়িতে। আমরে নামাই দিয়ে একবার আস। আম্মু তুমি যাবা? থাক আমার। এই যে নিজের বাড়ি চলে আসলাম, বাবুর খাবার দাবার। এখন একটু ফ্রেশ হয়ে নিব আগে। সিনের বাবা আবার আমাদের নামাই দিয়ে শাশুড়িকে নামাইতে যাবে। নামাই দিয়ে চলে এসো। না বাবুর ব্যাগ, আমার ব্যাগ। আচ্ছা ঠিক আছে। চলে এসেছি আমরা 4টার দিকে, তো 4টা 4:30টার মতো, 4:30 হয়তো বাজেনি, 4টা একদম। আরো দ্রুত আসতে পারতাম, যেহেতু দেশের অবস্থা জানেনই, ভোট তো, সেহেতু হচ্ছে রাস্তাঘাট অনেক ব্লক। তো
চাইলেও দ্রুত ড্রাইভ করতে পারে নাই শিনের বাবা। তো যাই হোক আমরা আসছি তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাইছি। আর আমার আম্মু পৌঁছিয়ে গেছে, ফোন দিল এই মাত্রই, কিছুক্ষণ মাত্র বলতে বেশ ঘন্টাখানিক হয়ে গেছে। তো আম্মুরাও পৌঁছায় গেছে। তো এখন শিনের বাবা আবার বাড়িতে ব্যাক করতেছে, আমি আবার তার জন্য ওয়েট করতেছি। সে আসলে দুজন একসাথে খাওয়া দাওয়া করবো। বাড়িতে এসে শিনকে পরিষ্কার করলাম, ওকে খাওয়ালাম। তো ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর দাদি আবার নিয়ে গেল। তো এই টাইমে ভাবলাম যে যেহেতু খাবো, সে আসলে একসাথেই খায়, যেহেতু সে একটু পরে অলরেডি চলে আসতেছে, একটু সময় পরেই চলে আসবে। 6টা বাজে গেছে, ক্ষুধাও লাগছে, জার্নি করলে ক্ষুধা লাগে। আর জার্নির পথে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, বেশ তেমন একটা খাইতে পারিনি, কারণ জার্নি করে আর কি খাওয়া যায় না। তাছাড়া জ্বর ঠান্ডা, আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না। শরীরের অবস্থা ভালো না, মনের অবস্থা ভালো না, কোনো কিছুই ভালো না। হয় না মানুষের যখন একটা মানে ব্যাড টাইম যায় তখন সব দিক থেকে যায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন, এটা প্রতিটা মানুষের লাইফেই হয়, আমার আপনার সবার। সো এটাতে আমি কখনো ঘাবড়াই না। আমি সব সময় শুনি যে হচ্ছে, শুনি বলতে আমি মনে করি যে শক্তিশালী নারীরা কখনো হারে না, কেউ তাকে ভাঙতে পারে না, আর তারা কখনো তাদের ইনকাম বন্ধ করে না, যত ঝড় তুফানই হোক না কেন। তো আমি যেন আমার রিজিক আমি নিজে করতে পারি। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ তার ফ্যামিলিকে চালাচ্ছে, চালাক, যখন পারবে সে আমাকে চালাবে। তো যাই হোক, এইসব কথা আসলে না বলতেও কেন জানি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলে। আমি চাই যে আমাদের কোনো ফ্যামিলিগত কথা আপনাদের সাথে শেয়ার করব না। যাই হোক, নিজের সংসারে আসছি, মানসিক চাপ আরো বেড়ে গেছে, বিভিন্ন টেনশন। তো আসলে আর কিছু বলারই নাই। তবে বাড়িতে যাব আবার, আম্মু বলল যে আসো বাড়িতে ঘুরে যাও, মাইন্ডটা ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তো দেখি, আমার আবার এখানে কাজ আসছে। আবার আমি যাওয়ার 2 দিন আগে আমি হচ্ছে কি বলবো, সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমাকে ডক্টর এসে সুই দিয়ে গেছিল, সুই দেওয়ার পরে এখন আমি সেন্সলেস হওয়ার পরে ওই মাটির উপর পড়ে গিয়ে হইছে এই ব্যথাটা, নাকি হচ্ছে সেন্সলেস হওয়ার পরে যে ইঞ্জেকশনটা দিছিল সেটার কারণে আমি বলতে পারতাছি না। এই দেখেন আমার হাতের এই অংশটা ফুলে আছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। তবে এখন তো কোনো কিছুই নাই, এরকম ফুলা নাই। যখন নানি বাড়িতে গেছিলাম আমার অবস্থা খুবই বাজে ছিল, বাট আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আমার মানে খুব কষ্টের একটা টাইম গেছিল, যে এখন কষ্ট থেকে উঠে দাঁড়াইছি, এখন মনে হইতেছে বলি একটু শেয়ার করি। তো আসলে এই শরীর নিয়ে তারপরও গেলাম বাড়িতে, খুব বাজে একটা টাইম ছিল, তারপরও গেলাম। তো গিয়ে খুব এনজয় করছি নানি বাড়িতে, এখন খুব মিস করতেছি ভাই, সত্যি কথা, এখন অনেক মিস করতেছি। খুব সুন্দর টাইম পার করছি। তবে একদিকটা ভালো হয়েছে, মানে একটু গেছি, এনজয় করতে পারছি সবার সাথে। আমি তো মন ইচ্ছা মতো নাচ টাচ করছি, কে কি বললো আমি কোনো কিছু করিনি, কারণ মানুষের মেন্টালিটিটা মেন, আমার নিজের মানসিক যেই সেটাই আসলে মেন। তো আমার মানসিক ভাবে আমি ঠিক ছিলাম, উইক ছিলাম, এই জন্য আমি গেছি, গিয়ে এনজয় করার জন্য গেছি, আর এনজয় করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আর নানি বাড়িতে যাওয়া হবে না, এখন কবে যাওয়া হবে বলতে পারছি না, তবে যাব। কিন্তু এখন আমার কাজ, যেহেতু সামনে ঈদ, আমার বিজনেসটা আমার মন দিয়ে করতে হবে। মেয়ে মানুষের টাকা যদি থাকে, ইনকাম যদি থাকে, তাহলে ভাই কোনো চিন্তা নাই, কেউ আপনাকে ভাঙতে পারবে না। বললাম না, শক্তিশালী নারীদের কেউ ভাঙতে পারে না। তো যাই হোক, বিজনেসে আবার মনোযোগ দিব, আমার মনোযোগ অলওয়েজ বিজনেস থাকে, তারপরেও আবার মনোযোগ দিচ্ছি। আর পাশাপাশি পড়াশোনাও স্টার্ট করে দিব। পড়াশোনা নিয়ে ভাই আমি অনেক খেলামি করছি, এজন্য সবসময় আমার রেজাল্ট খারাপ এসেছে। তো এবার আর মনে হচ্ছে যে আর হেলামি চলবে না ভাই, এই হেলামি করতে করতে আজকে এই অবস্থা। তো আমি চাচ্ছি যে আমার পড়াশোনাটাও আমি আরো বেশি আগাই, আমার পড়াশোনা আমি আরো বেশি করি। তো এখন যতটুকু সম্ভব বলতে আমার সর্বশেষ দিয়ে আমি চেষ্টা করব, কারণ একটা মেয়ে বা একটা ছেলের পড়াশোনাটা লাইফে অনেক দরকার, অনেক বেশি দরকার। তো এজন্য আর কি ভর্তি যেহেতু হয়ে গেছি, ক্লাসও স্টার্ট করব, একটু প্যারা হবে যেহেতু ছোট বেবি। আর হ্যাঁ, সবাই বলেন যে আমি আমার শাশুড়ির কাছে সবসময় আমার ছেলেকে রেখে বাইরে বাইরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াই, আর না আমার নানি বাড়িতে গেলাম পর আমার ছেলেকে আমি কোলে নিই, ছেলেকে নিয়ে সব জায়গায় গেছি মেন, আর আমার আম্মুর কাছে দিয়ে যাইনি। কথা হচ্ছে যে আমার ছেলে ভাই, সত্যি কথা যেটা, আমার আম্মুর কাছে বেশি থাকতে পারে না,
খুব কম আমার কাছে যখন থাকে, যেটা ক্লিয়ার কথা। আমার মার কাছে থাকে না, আমার ছেলে থাকে না। এখন যেমন একটা কথা আছে না, একটা মানুষকে একটা ভালো মানুষের ভালো নাই লাগতে পারে। আর আমার বাচ্চার এখন বয়সটাই এমন, যাকে বেশি দেখে তার কোলে যায়। তো এখন সে লাস্ট টাইম সে সবার সাথে মিশে গেছে, সবার কোলে গেছে। বাড়িতে যাওয়ার পরে আমার একটু রাখা লাগে না, যতটুকু আমি রাখছি ভিডিওতে দেখাইছি ততটুকুই। তাছাড়া মরিয়মের কোলে ছিল সবসময় শিন। আরো অন্য অন্য ব্লগে দেখবেন সবসময় মরিয়মের কোলে ছিল আমার ছোট বোন, ও ওকে রাখছে। হ্যাঁ, এখানে থাকলে আমার শাশুড়ি রাখে, আমি অস্বীকার করতেছি না, তারাই রাখে, তারাই করে। হ্যাঁ, আমার তাদের করাও লাগবে না, কিছু করা লাগবে না। আমি আমার সন্তানেরটা ভালোভাবে করতে পারবো। আমি নিজেরটা নিজে যদি করতে পারি, আমার সন্তানেরটা কেন করতে পারবো না বলেন তো? হ্যাঁ, আমার শাশুড়ি বেঁচে আছে, আমার শাশুড়ি করতে চায়, তাই আপনারা বলেন যে আমার শাশুড়ি আমি বুয়ার মতো খাটাই, এজন্য। আমি কাউকে বুয়ার মতো খাটাই না। আমি আমার শাশুড়ি বলতে পারবে না, শাশুড়ি মা আমার এই কাজটা করে দেন, আমার ঘরটা মুছে দিয়ে যান, আমার ফ্যানটা মুছে দিয়ে যান, এই ধরনের অর্ডার কোনোদিন করি নাই। আর এই ধরনের অর্ডার বুয়াকে করে, তার নাতি পালা মানে সে বুয়া না। ওকে, আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন, আপনাদের এই কথাবার্তার কারণে আমার ফ্যামিলিতে সমস্যা হয়, ঝামেলা হয়। আপনারা এই ধরনের কথা প্লিজ প্লিজ বলবেন না, কারণ আপনাদের জন্য ঝামেলা হবে, এটা আমি কেন চাইবো বলেন? আর আমি তো কখনো আমার কোন দিকটা খারাপ বলেন, আমি কোন জিনিসটা খারাপ করছি? রান্নাবান্না, আমার শাশুড়ি মা রান্নাবান্না করে, এজন্য আমার শ্বশুরের একটা না বাজতেই খাবার লাগে। আর আমি ভাই, আমার বাপের বাড়িতে আমি রান্না করি নাই, যেটা সত্য কথা, কোনোদিন রান্না করি নাই। আমি এখানে এসেও রান্না করি নাই। আর আমার সেই সকাল ভোর 6টা বাজে নাস্তা কোন বাড়ির ছেলের বউ করে দেয়? সকালবেলা ভোর 6টা বাজে আমার শ্বশুরের নাস্তা লাগবে, নাস্তা বানাইতে আমার শাশুড়ি উঠা যায়। যে কোনো একটা টাইমের ব্যাপার স্যাপার। সংসারের মেন ফোকাস হচ্ছে তার হাজবেন্ড। আমার হাজবেন্ড ভাই সকালে নাস্তা করে না, দু একদিন চাইলে করে না। আমার হাজবেন্ড ভাই দোকানে থাকে, সে তার বিজনেসে ব্যস্ত থাকে, সে আইসা 4টা বাজেও দুপুরের খাবার খায়, 5টা বাজেও খায়, কোনোদিন 6টা বাজেও খায়। সে বিজনেস করে, তার কোনো টাইম টেবিল রুটিন কোনো কিছু নাই। কিন্তু আমার শ্বশুরের ভাই, তার টাইম টু টাইম খাবার খাইতে হয়, তার সকালবেলা নাস্তা সকাল ভোরে করতে হয়, তার দুপুরবেলা নাস্তা তার 1টার মধ্যে রেডি থাকতে হয়। ভাই, আমার বাচ্চা নিয়ে আমার কোনো মানুষের এই সম্ভব না, বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবেই করার। আর রান্নাবান্না যখন আমার শাশুড়ি করে, তখন ভাই আমার কাছে আমার সন্তান থাকে, আমার বাচ্চা, আমি জন্ম দিচ্ছি, আমার কি একটু মায়া লাগে না, কষ্ট লাগে না? আপনাদের এই কথাবার্তার কারণে প্রত্যেকটা ফ্যামিলিতে মানে ঝামেলা আর ঝামেলা, আমার বিশেষ করে আমার ফ্যামিলিতে হয়ে গেছে। তো যাই হোক, আমি আর কিছু ক্লিয়ার করতে চাচ্ছি না, আমি কখনোই চাই না ক্লিয়ার করতে। বাট হ্যাঁ, আপনাদের এসব করার কারণে আর আমার মানসিকভাবে অন্য টেনশনে ক্রাইসিসও চলতেছে, সবকিছু মিলায়া আমি আসলে ভেঙে পড়তেছি। আমি কার উপরে ঝাড়বো সেটাই বুঝতে পারতেছি না। আমি নিজের উপরে ঝাড়বো, নিজের মারবো, নাকি অন্যের ক্ষতি করবো? আমি তো চাই না কোনোদিনও আমার কারণে কোনো মানুষের ক্ষতি হোক। তবে আমি যদি কষ্ট পাই, আমার বাবা মা, শুধু পৃথিবীতে আমার যদি কোনো কষ্ট পায়, সেটা হচ্ছে আমার বাবা মা। এখন আমার স্বামীর ফিলিংস কেমন, আমার হাজবেন্ড কি ফিল করে আমাকে নিয়ে, আমি জানি না ভাই। তার কাছে তার বাবা মা আগে, তার চাচা চাচি, তার বাবা মা, সবকিছু তার আগে, তার বোন, তার দাদি, তার পুরো ফ্যামিলি আগে, সবার শেষে তার সন্তান, তারপর সবার শেষে যদি কেউ থেকে থাকে, তার জন্য সেটা হচ্ছে আমি হচ্ছে তার কাছে একটা পুরুষের কাছে এটাই হয় সচরাচর। হ্যাঁ, ওই নারীরা অনেক লাকি যাদের হাজবেন্ডের কাছে তার ওয়াইফ সবার আগে, এটা সবার ক্ষেত্রে হয় না। হ্যাঁ হয়, এক টাইমে গিয়ে, জানেন কখন হয়? যখন বাবা মা মারা যায় বা ফ্যামিলিতে কেউ থাকে না, তখন শেষে গিয়ে বউ থাকে, তখন বউ হয় আপন। সেটা আমার, আপনার, আমার বাপ মার, আমার যে কোনো মানুষের আমার যারই হোক না কেন, এটা লিগেল কথা। তো এই জন্য এখন আমাদের অল্প বয়স, আমার হাজবেন্ডের কাছে আমি প্রিয় হতে পারি নাই। আর কি করার, আমি চেষ্টা করতেছি, ট্রাই করতেছি প্রিয় হওয়ার, সেটা যেভাবেই হোক, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, যেভাবেই হোক চেষ্টা করতেছি তাকে হ্যাপি করার। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমি যেন জয়ী হতে পারি। আর সে আসতেছে, তার জন্য অপেক্ষা করতেছি, খাওয়া দাওয়া করবো দুজনে একসাথে। তো ঠিক আছে, দোয়া করবেন। আমার নানির জন্য খারাপ লাগতেছিল, নানি আসার সময় খুব কান্না করতেছিল আমার জন্য, সবাই একটু কম বেশি টেনশন করতেছিল। তো যাই হোক, যে যেখানেই থাকুক ভালো থাকুক, আমি এটাই দোয়া করি আমার কাছ থেকে। তো যাই হোক, আপনারাও ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।